মানুষ কখন যে কোন পথের যাত্রী হবে সেটা কেউ জানে না। সেই পথ হতে পারে সুখের, আবার হতে পারে অজস্র যন্ত্রণার। আমাদের গল্পের কথাগুলির পক্ষ থেকে আজকের নিবেদন বৈশালী বিশ্বাসের লেখা পথ। বৈশালী বিশ্বাস দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা এবং বর্তমানে তিনি বংশিয়ারি উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। আমাদের পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই গল্পটি পাঠানোর জন্য। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন পথ। শুনতে থাকুন। গাড়ির গতি আরো খানিকটা উঠিয়ে হাত ঘড়িটার দিকে তাকায় অর্ণব। অনেকটা দেরি হয়ে গেছে। ফ্লাইট 1 ঘন্টা আগেই টেক অফ করেছে, অথচ সে এখনো পৌঁছতে পারেনি। আজ আর রক্ষা থাকবে না অপূর্বার হাত থেকে। নিশ্চয়ই ফোনও করেছে অনেকবার, কিন্তু চার্জ না থাকায় তার ফোন অনেকক্ষণ আগেই বন্ধ হয়ে গেছে। সত্যি আজ প্রায় 2 বছর পর অপূর্বা দেশে ফিরল। কত আশা করেছিল মেয়েটা, তার দাদা নিজে আসবে, বাড়ি নিয়ে যেতে। অথচ সেই অর্ণবী কিনা এত লেট। না জানি এয়ারপোর্টে একা একা কি করছে। দুপাশের লম্বা লম্বা গাছের সামিয়ানাকে ঝড়ের বেগে পেছনে ফেলে এগিয়ে চলেছে অর্ণবের গাড়িটা। এই রাস্তাটা বরাবরই শুনশান। অর্ণব নিজেও এড়িয়ে চলে এই পথটা। পাশের সিট থেকে ব্যাগটা তুলে নেয় অর্ণব। না, আর কোনো উপায় নেই। তাড়াহুড়োয় পাওয়ার ব্যাংকটা আনার কথাও মাথা থেকে বেরিয়ে গেছে। গাড়ির দিক থেকে মনোযোগটা একটু সরে গিয়েছিল তার। সামনে চোখ পড়তেই ব্রেক কষে তাড়াতাড়ি স্টিয়ারিং ঘুরে অর্ণব, কিন্তু শেষ রক্ষা আর হয় না। টায়ারের কান বিদারিত শব্দের মধ্যেও একটা আর্তনাদ তার কানে এসে পৌঁছয়। গাড়িটা থেমে গেলেও কয়েক মিনিট পাথরের মতো বসে থাকে অর্ণব। গাড়িটা এতক্ষণ ঠিক যেভাবে ছুটছিল, এই মুহূর্তে বুকের ভেতরেও কেউ সেই গতিতেই হাতুড়ির ঘা বসাচ্ছে। সে কল্পনা করতে পারেনি এই রাস্তায় এইভাবে কেউ গাড়ির সামনে এসে পড়বে। নানা রকম দুশ্চিন্তা আসতে শুরু করেছে মাথায়। কিন্তু সেই মানুষটা কোথায়? অন্ধকারের মধ্যে কিছুটা এগিয়ে আসতেই বুকটা ধক করে ওঠে অর্ণবের। হেডলাইটের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে অল্প দূরে ওই লম্বা গাছটার নিচে পড়ে আছে একটা মেয়ে। কালো ঘন চুলগুলো তার মুখটাকে আড়াল করে পিচের রাস্তায় এসে মিশেছে। অর্ণবের মুখ ততক্ষণে রং হারিয়েছে। মেয়েটা কি তবে মরে গেল? গাড়ির গতি যতটা ছিল তাতে বেঁচে থাকার কথাও নয়। এক পা করে এগিয়ে যায় অর্ণব। মেয়েটার দিকে ঝুঁকে বোঝার চেষ্টা করে নিঃশ্বাস পড়ছে কিনা। ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। বোধ শক্তিও ধীরে ধীরে হাত ছেড়ে নিচ্ছে তার। কিন্তু একটা জিনিস এই সময়ও ভাবাচ্ছে অর্ণবকে। এরকম একটা জায়গায় এত রাতে এই মেয়েটাই বা একা একা কি করছিল? বয়স তো খুব বেশি নয়। সন্দেহ হয় অর্ণবের। এই রাস্তার খুব একটা সুনাম নেই। চুরি ডাকাতি এমনকি মার্ডারের ঘটনাও প্রায় শোনা যায়। তাকেও সেরকমই কোনো ট্র্যাপে ফেলা হচ্ছে না তো। কিন্তু অ্যাক্সিডেন্টটা তো সত্যি। অর্ণব বুঝতে পারে না এই মুহূর্তে তার কি করা উচিত। এটাও ঠিক যে ব্যাপারটা জানাজানি হওয়া তার জন্য মোটেও হিতকর নয়। সামনে ইলেকশন। বিরোধী দল এই দুর্ঘটনাটা নিয়ে অনেক জলঘোলা করবে, তাতে সন্দেহ নেই। তার মধ্যে মেয়েটা মরে গেলে পার্টির প্রথম সারির নেতা থেকে সে হয়তো ছিটকে পড়বে। যতই হোক, এই অ্যাক্সিডেন্টটায় তার তো আর কম অবদান নেই। আনমনে দাঁড়িয়ে দুবার হাত বোলায় অর্ণব।
এরকম একটা রাস্তায় তার মতো মানুষের একা দাঁড়িয়ে থাকাটাও ঠিক না। তার ভাগ্যেও কিছুটা সহায় যে এই সময়ের মধ্যে এদিক দিয়ে অন্য কোনো গাড়ি যায় না। হঠাৎ জুতোয় কিছু স্পর্শে নিচের দিকে তাকাতেই শিউরে ওঠে অর্ণব। দুশ্চিন্তায় লক্ষ্য করেনি তার সামনে পড়ে থাকা মেয়েটার খোলা চুলের ফাঁক গলে তাজা রক্ত এসে স্পর্শ করছে তার পা। তাড়াতাড়ি পিছিয়ে আসে অর্ণব, চেয়েও মেয়েটার থেকে চোখ সরাতে পারে না। রক্তের ধারাটা এঁকে বেঁকে অনেকটা সাপের মতো এগিয়ে আসছে তারই দিকে। না, ঠিক সাপ নয়, অর্ণবের চোখের সামনে ক্রমশ তৈরি হয়ে চলেছে একটা বাঁকময় চওড়া রাস্তা। বিস্ফারিত চোখে সেদিকেই তাকিয়ে থাকা অর্ণবের মনে তখন একটাই প্রশ্ন, একটা অত্যন্ত সাধারণ তরল কি এতটা জীবন্ত হতে পারে? যেন কোনো অদৃশ্য তুলির আঁচড়ে পিচের তৈরি কালো ক্যানভাসটায় কেউ অবিরাম এঁকে চলেছে একটা লাল রঙের পথ। মুহুর্মুহু বাড়ছে তার দৈর্ঘ্য, আর নিখুঁত হচ্ছে সেটা। আর সাহস পায় না অর্ণব মেয়েটার দিকে এগিয়ে যাওয়ার। রক্তটা যেন তাকেই ধাওয়া করে আসছে। সে যতই পিছিয়ে যাক, গতি বাড়িয়ে ধেয়ে তাকে ঠিক ছুঁয়ে ফেলবে ওই মূর্তিমান আতঙ্ক। পেছোতে পেছোতে এবার গাড়ির বনেটে ধাক্কা খায় অর্ণব। কিং কর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়ে পড়ে সে। তার সামনে পড়ে আছে অচেতন বা খুব সম্ভবত মৃত মেয়েটা। এই মুহূর্তে সচল বলতে একমাত্র এই রক্তের ধারাটুকু। হঠাৎই অর্ণবের মনে পড়ে অপূর্বার কথা। এসবের মধ্যে তো তার কথা ভুলেই গিয়েছিল। একবার ভালো করে মেয়েটার দিকে তাকায় অর্ণব। না, নিঃশ্বাস পড়ছে না। আর দেরি করা যাবে না। এখানে এমনিতেও আর কিছুই করার নেই। কেউ দেখে ফেলার আগে তার সরিয়ে পড়াই শ্রেয়। এক ছুটে গাড়ির কাছে গিয়ে গাড়িতে উঠে পড়ে অর্ণব। ভেবেছিল আর তাকাবে না মেয়েটার দিকে, কিন্তু কৌতূহলবশত একবার ঘুরে তাকাতে হয় পেছনে। সাথে সাথে বুকটা ধক করে ওঠে তার, কারণ সেই মেয়েটা এতক্ষণ যাকে সে মৃত ভাবছিল, সে এখন হাত বাড়িয়ে হাত ছানি দিয়ে তাকে কাছে ডাকছে। অর্ণব এগিয়ে যেতে চাইলেও তার সব ইন্দ্রিয় নেতিবাচক নির্দেশ দেয়। অবশেষে নিজের ভয়ের কাছে হার মেনে তাড়াতাড়ি গাড়িতে স্টার্ট দেয় অর্ণব। এটুকু সময়ের মধ্যেও তার কানে আসে মেয়েটার গোঙানি, হয়তোবা মরণ আর্তনাদ। সবকিছু উপেক্ষা করে এক প্রকার পালিয়ে যায় অর্ণব। কালো গাড়িটা সচল হতে উঁকিয়ে ওঠে অর্ণবকে ডাকার চেষ্টা করে মেয়েটা, যদিও কোনো লাভ হয় না। ক্রমশ মিলিয়ে আসা গাড়ির লাল আলোটার দিকে তাকিয়ে একটা হতাশা, রাগ, যন্ত্রণায় মেশা কান্না ঠিকরে বেরিয়ে আসে মেয়েটার গলা থেকে। গাছে গাছে ধাক্কা খেয়ে বারবার কাঁপিয়ে দিয়ে যায় শূন্য চরাচর। হঠাৎ কান্না থেমে কিছু শব্দ শোনা যায়। ভালো করে কান পাতলে অনেকটা মন্ত্রের মতো শোনায় সেই দুর্বোধ্য ভাষা। ফাঁকা রাস্তায় শব্দগুলো ধ্বনিত হতে হতে একসময় মিলিয়ে যায়। মরা অন্ধকারে এক কঠিন নিস্তব্ধতা জানান দেয় সম্ভাবনার শেষ পথটুকু বন্ধ হয়ে গেল চিরতরে। কি রে, এতক্ষণে তোর আসার সময় হলো? কখন থেকে ওয়েট করছি জানিস আমি? বসে আছিস কেন ইডিয়েট? গাড়ি থেকে নামতে পারছিস না? কথাগুলো কানে গেলেও প্রথমটায় কিছুই বোধগম্য হয় না অর্ণবের। এখনো তার হাত পা অসাড়, মুখ তুলে তাকানোর শক্তিটুকুও যেন আর নেই। ভয়ের প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে উঠতেই একটা হতাশার চাদর কেউ যেন তার পা থেকে মাথা অবধি টেনে দিয়ে গেছে। চেয়েও সেটা সরাতে পারছে না। এতটা রাস্তা সে যে কিভাবে এলো
তার নিজেরও জানা নেই। এয়ারপোর্টের সামনে আসতেই কোনো মতে ব্রেকটা চেপেছিল মাত্র। স্বভাবতই তারপর আর কিছু মনে নেই অর্ণবের। চোখের সামনে বারবার ফুটে উঠছে শুনশান রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত মেয়েটার দেহ। মাঝে মাঝে হাত তুলে ডাকছে সে। শরীরের শেষ শক্তিটুকু দিয়ে জানান দিতে চাইছে বাঁচার প্রবল ইচ্ছে। গাড়ির কাছে জোরে একটা শব্দ হতে ঘোর কাটে অর্ণবের। চমকে মুখ তুলতেই তার সমস্ত ভয় ক্লান্তি নিমেষে মুছে যায় অপূর্বার রাগী মুখটা দেখে। ঠোঁটে হাসি ফুটিয়ে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে দাঁড়ায় অর্ণব। সাথে সাথেই শুরু হয়ে যায় অপূর্বার বাক্য বর্ষণ। কি ধরনের ছেলে রে তুই দাদা ভাই? কোনো আক্কেল জ্ঞান নেই তোর? কটা বাজে খেয়াল আছে? আসতে পারবি না বলে দিলেই তো হতো, আমি ঠিক চলে যেতে পারতাম। ফোনটাও সুইচ অফ করে রেখেছিস। কখন থেকে ফোন করছি তোকে বলতো? তুই নিজের ওই চালা চামুন্ডাদের নিয়ে পড়ে থাক। একটু পরে দিল্লির একটা ফ্লাইট আছে, আমি চললাম পিসিমণির কাছে। তুই যে পথ ধরে এসেছিলি সেই পথ ধরেই ফিরে যা। অপূর্বা থামতেই এবার জোরে হেসে ওঠে অর্ণব। আরে আরে, শান্ত হও মা। জল খাবি নাকি মাথায় ঢালবি? উফ, আমাকে তো কিছু বলতে দিতে হবে নাকি? চল গাড়িতে ওঠ, আমি তোর লাগেজ তুলে দিচ্ছি। যেতে যেতে না হয় আর একটু বকে দিবি। তার আগে দাঁড়াতো, একটু ভালো করে দেখে নি। কত বছর পর তোকে সামনাসামনি দেখছি বলতো। চেহারাটা তো একেবারে শেষ করে দিয়েছিস, পুরো শাকচুন্নি। কথা বলতে বলতে হাসি মুখে আগা থেকে মাথা পর্যন্ত অপূর্বাকে ভালো করে পর্যবেক্ষণ করে নেয় অর্ণব। কিন্তু তার হাসিটা দীর্ঘস্থায়ী হয় না। কথাটাও সম্পূর্ণ করতে পারে না সে। অপূর্বার দিকে ভালো করে তাকাতেই মনের মধ্যে একটা অস্বস্তির ধোঁয়া কুণ্ডলিত হতে শুরু করে। তার কারণ অবশ্য ধরতে পারে না অর্ণব। কই, অপূর্বার মধ্যে তো সন্দেহজনক কিছুই চোখে পড়ছে না। সেই তো আগের মতোই রেগে গিয়ে তার ফোলা ফোলা গাল দুটো লাল হয়ে উঠেছে। আগের মতোই ঘন চুলগুলো সারা মুখটাকেই প্রায় ঢেকে ফেলেছে। ভিডিও কলে তো এই মুখ সে বহুবার দেখেছে। কিছুই তো পাল্টায়নি অপূর্বার মধ্যে। তবে কি এই অস্বস্তির কারণ? ভ্রুকুঁচকে আবার ভাবনার জগতে ডুব দিচ্ছিল অর্ণব। কাঁধে একটা ধাক্কা অনুভূত হতেই হুঁশ ফেরে। সামনে তাকিয়ে দেখে অপূর্বা আবার চেঁচামেচি জুড়েছে। এই তোর কি হলো আবার? কিছুক্ষণ পর পর দেখছি খালি অন্যমনস্ক হয়ে পড়ছিস। বলছি যেতে হবে তো, নাকি এখানেই দাঁড়িয়ে থাকবি? আচ্ছা বলে দে, আমি তাহলে ট্যাক্সি নিয়ে চলে যাচ্ছি একাই। আমার আর ভালো লাগছে না, ধুর। কথা শেষ করেই গাড়িতে উঠে ধড়াম করে দরজাটা লাগিয়ে দেয় অপূর্বা। অর্ণবেরও আর দাঁড়িয়ে থাকার সাহস হয় না। লাগেজ উঠিয়ে তাড়াতাড়ি এসে বসে ড্রাইভিং সিটে। এতক্ষণে সে লক্ষ্য করে আশেপাশের লোকজন কেমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে তার দিকে। প্রথমটা অবাক হলেও অপূর্বার দিকে তাকাতেই বুঝতে পারে কারণটা। কেউ কেউ নিশ্চয়ই তাকে চিনতে পেরেছে। এত বড় মাপের একজন নেতাকে এইভাবে পাবলিক প্লেসে যে কেউ বকাঝকা করতে পারে তার কে কল্পনা করবে। আর চোখে একবার অপূর্বার দিকে তাকিয়েই গাড়ি স্টার্ট দেওয়া। তারপর একটু ধ্বনিতার সুরে অপূর্বাকে খেপানোর জন্য বলে, বলছি তোমার সুন্দর মুখখানা একটু দেখতে পারি বোন? ভয় লাগছে কি না বুঝতেই পারছো। বলি এসব কি হেয়ার স্টাইল? হ্যাঁ, হলিউডের হিরোইন লাগছে কিনা জানি না, তবে হলিউডের ভূতনি যে লাগছে এটুকু বলতে পারি। ভূতের সাথে কারবার করতে করতে নিজেও ভূত হয়ে যাচ্ছিস নাকি? অগ্নি দৃষ্টি নিয়ে অর্ণবের দিকে তাকায় অপূর্বা। পরক্ষণেই জানলার দিকে মুখ ঘুরিয়ে আদেশের সুরে বলে, ড্রাইভার, আমি প্রচন্ড টায়ার্ড। গাড়িটা একটু জোরে চালালে ভালো হয়। এটা নিশ্চয়ই গরুর গাড়ি নয়। আর ড্রাইভিং করতে করতে বেশি ফালতু বকা উচিত নয়, জানেন না? অ্যাক্সিডেন্ট হলে এই ভূতনি যে আপনার ঘাড়ে চাপবে এটুকু গ্যারান্টি দিতে পারি। আর হ্যাঁ,
আমার প্রফেশন বা আমার চুল নিয়ে প্রশ্ন করা তোমার মতো মূর্খদের সাজায় না, বুঝলে? রেডিওটা চালিয়ে আরাম করে বসে অপূর্বা। গাড়িটা বন বন করে ওঠে একটা মিষ্টি গানের সুরে। তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, তবে কেমন হতো তুমি বলো তো। এই পথে যদি না সে দাদা ভাই, তোর কি হয়েছে বলতো? আসার পর থেকে দেখছি কিছু একটা বিষয় নিয়ে খুব চিন্তায় আছিস। কি হয়েছে, কি ব্যাপার? অপূর্বার কথা শুনে খাবার থালা থেকে মুখ তুলে তাকায় অর্ণব। জোর করে একটু হেসে বলে, কি আবার হবে, আমি একদম ঠিক আছি, তুই খা। অপূর্বা এবার খাওয়া থামিয়ে দাদার চোখের দিকে তাকায়। কিছু তো একটা হয়েছে। আজ কত বছর পর আমি বাড়ি ফিরলাম বলতো, অথচ তুই আমার সাথে ঠিক করে কথাই বলছিস না। কাল যখন ফোনে কথা হলো তখন তো তুই আমার থেকেও বেশি এক্সাইটেড ছিলিস। একদিনের মধ্যে কি এমন হলো? একটা দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই বের হয় না অর্ণবের মুখ থেকে। কি বলবে সে অপূর্বাকে? সে যা ঘটিয়েছে সেটা বলার মতো নয়, আর বলার মতো নয়। অপূর্বাকে পেয়ে ধাক্কাটা অনেকটাই কাটিয়ে উঠেছিল, কিন্তু ওই মেয়েটার অতৃপ্ত আত্মা বুঝি সেটা চায় না। তাই তো মনের মধ্যে আরো জাঁকিয়ে দিয়ে গেল ভয়টা। হয়তো সবটাই অর্ণবের ভীরু মনের ভ্রম। বাথরুমের আয়নায় দেখা সেই রাস্তা, সেই চেনা অন্ধকার, এমনকি সেই নিথর দেহটার তৈরি করা গাঢ় লাল পথটা, সবই হয়তো তার কল্পনা মাত্র। কিন্তু ভয় যে তাকে পেতেই হবে, প্রতিদিন, প্রতি মুহূর্তে। এটাই হয়তো তার সেই পাপের শাস্তি। অর্ণবের স্বীকার করতে কোনো বাধা নেই যে এই মুহূর্তে অনুশোচনার তীব্র আগুন তাকে দগ্ধ করতে শুরু করেছে। নিজের বিবেকের কাছে নত হয়ে তাকে মেনে নিতে হয়েছে যে মেয়েটাকে সে বাঁচাতে পারত, যদি ওই সময়টা মাথা ঠান্ডা রেখে সঠিক পদক্ষেপটা নিত। কিন্তু এখন এসব কথা অপূর্বাকে বলে কি হবে? শুধু শুধু মেয়েটার বাড়ি ফেরার আনন্দটা নষ্ট হয়ে যাবে। মুখে হাসি ফুটিয়ে অর্ণব আবার আশ্বাস দিতে চায়, আরে দূর পাগলি, কিছু হয়নি। তারপর কেমন চলছে তোর ভূতের কারবার? সত্যি বাবা, পৃথিবীতে এত কিছু থাকতে শেষমেশ কিনা তুই ভূতের পিছনে দৌড়াচ্ছিস। অপূর্বা যেন এই অর্ণবেরই অপেক্ষায় ছিল। মুখের হাসিটা লুকিয়ে গাল ফুলিয়ে তৎক্ষণাৎ চেঁচিয়ে ওঠে, অমনি শুরু হলো না তোর? এই তোর প্রবলেমটা কি বলতো? আমার যেটা ভালো লাগে আমি তো সেটাই করব নাকি? সবসময় আমার কাজ নিয়ে খিল্লি করবি না তো, বলে দিলাম। অর্ণব হাত নেড়ে ব্যতিব্যস্ত হওয়ার ভঙ্গিতে বলে, আরে রাগ করছিস কেন? তুই জানিস তোকে নিয়ে কত বড় স্বপ্ন দেখি আমি। একদিন তোর নিজের একটা চেম্বার হবে, যেমন ডাক্তারদের হয় আর কি। দরজার বাইরে সোনালি অক্ষরে লেখা থাকবে, ভূত বিশেষজ্ঞ অপূর্বা চ্যাটার্জি। ভাব দেখি, লোকে একদিন তোর কাছে ভূত তাড়ানোর জন্য আসবে। দাদা ভাই, ভালো হবে না কিন্তু। রেগে মেগে আরো কিছু বলতে গিয়েও চুপ করে যায় অপূর্বা। অদ্ভুতভাবে তাকায় অর্ণবের মুখের দিকে। তাকে চুপ করে থাকতে দেখে হাসি থামিয়ে অর্ণব জিজ্ঞেস করে, কি রে, কি হলো? কি দেখছিস ওভাবে? মুখোশ। খানিকটা আনমনেই বলে ওঠে অপূর্বা, ভূতেদের পিছনে ছুটতে ছুটতে নয় রে দাদা ভাই, জীবনের পথে হাঁটতে হাঁটতেই বুঝেছি কোনো মানুষকেই ঠিক চিনে ওঠা যায় না। এই মুখটা না আস্ত একটা মুখোশ, যেটা সব সময় আড়াল করে রাখে ভেতরের মনটাকে, আসল রূপটাকে। এরকমই কোনো এক মিষ্টি হাসি দিয়ে সহজেই পৃথিবী শুদ্ধ লোককে ভুলিয়ে রাখা যায় বল? সেই হাসির শব্দ ছাপিয়ে
কোনোদিনও কারো কানে পৌঁছাতে পারে না আসল গল্পগুলো। জানিস তো, এই আড়াল করার জন্যই না একটা সময় আমাদের সবচেয়ে পরিচিত মানুষগুলোই সবচেয়ে অপরিচিত বলে মনে হয়। যখন এই মুখোশগুলো খসে পড়ে, যখন চেনা মানুষগুলোর বিভৎস রূপ এসে চোখে পড়ে, তখন সত্যিটা মেনে নেওয়া খুবই কঠিন হয়ে যায়। অর্ণবের মুখের হাসিটা একটু একটু করে মিলিয়ে যেতে থাকে। অপূর্বা হয়তো বুঝতেও পারে না তার এমন ভারী ভারী জটিল কথাগুলো অর্ণবের জীবনের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে কতটা খাপ খায়। কিছু সময় পর অপূর্বা নিজেই হেসে বলে, যাই হোক, আজকের মতো লেকচার খতম। আরো শুনতে চাইলে কার না হয় হবে। যাই হোক, এখন চলি। গুড নাইট। অপূর্বা চলে গেলেও অর্ণব বসে থাকে একইভাবে। অপূর্বার বলা প্রত্যেকটা শব্দ যে তার উঠে দাঁড়ানোর শক্তি শুষে নিয়েছে অনেক আগে। সত্যি, সঠিক সময়ের সঠিক কথা বুঝিয়ে একেই বলে। অন্ধকার এখানে এতটাই আসর জমিয়েছে যে আশেপাশের কিছুই দেখা যাচ্ছে না। শুধু মুখ তুলে তাকালে গোমড়ামুখ আকাশটা একটু একটু বোঝা যায়। সেই অন্ধকারে উদ্ভ্রান্তের মতো হোঁচট খেতে খেতে হনহন করে এগিয়ে চলেছে অর্ণব কোনো অজানা গন্তব্যে। না, সে ঠিক নিজে থেকে যাচ্ছে না। কিছু দেখতে না পেলেও কবজিতে অনুভূত স্পর্শে অর্ণব বোঝে কোনো এক মানব হাত তাকে টেনে নিয়ে যাচ্ছে সামনে দিকে। স্পর্শটা পরিচিত মনে হলেও কিছু বুঝতে পারে না অর্ণব। সে তো নিজের ঘরে ঘুমিয়েছিল, এটা কোথায়? সে হলফ করে বলতে পারে এটা তার ঘর নয়। হঠাৎ একটা জিনিস অনুভূত হয় অর্ণবের। কারা যেন তার পাশে সার বেঁধে দাঁড়িয়ে আছে, সজীব কিন্তু স্থির। সেই সব অজানাদের অশরীরী বলে মনে হয় তার। অর্ণব স্পষ্ট বুঝতে পারে অন্ধকার ভেদ করেও সর্বক্ষণ তারা নজর রেখে চলেছে তার উপর। মাঝে মাঝে ফিসফিসিয়ে নিজেদের মধ্যে কিছু আলোচনাও করে নিচ্ছে যেন। সেই শব্দেই চমকে উঠছে অর্ণব। মনের ভয়টা কমাতেই চিৎকার করে উঠছে ক্ষণে ক্ষণে, কে কে তোমরা? কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? না, কোনো উত্তর আসে না। অর্ণবের প্রতি অদৃষ্টের ব্যঙ্গতা বোঝাতে যেন একটা রাত জাগা পাখি তারস্বরে চেঁচিয়ে মাথার উপর দিয়ে উড়ে যায়। মুখ তুলে তাকায় অর্ণব। থমকে যাওয়া আকাশটা লাল হয়ে উঠে ঝড়ের পূর্বাভাস দিতে শুরু করেছে ইতিমধ্যে। এই অজানা জগতে অর্ণবের হৃৎপিণ্ড পরিচিত শব্দটা বাড়িয়ে একটু অভয় দিতে চাইছে যেন। হঠাৎ দাঁড়িয়ে পড়তে হয় অর্ণবকে, কারণ নিজের উপস্থিতির শেষ সংকেতটাও মুছে দিয়ে সেই অজ্ঞাত অর্ণবের হাত ছেড়ে অন্ধকারে মিলিয়ে যায়। সঙ্গে সঙ্গে আধার কাটিয়ে নিভে আসা একটা প্রদীপ নিজের সর্বশক্তি দিয়ে দপ করে উঠে যায়। মুহূর্তের ভগ্নাংশ সামনের আলোকিত দৃশ্যটাকে যতটা সম্ভব দুচোখে বন্দি করে নেয় অর্ণব। বজ্রপাতের গুরুগম্ভীর গর্জনটা মিলিয়ে যেতে থপ করে রাস্তার উপর বসে পড়ে সে। না, কোনো ভুল হয়নি। এত সহজে এই জায়গাটা ভুলতে পারবে না অর্ণব। একটু আগে দেখা সামনের দৃশ্যগুলো সাজালে যে ওই রাস্তাটাই ফুটে উঠছে তার চোখের সামনে, যেই রাস্তার অন্ধকারে তলিয়ে গেছে একটা তরতাজা প্রাণ। হ্যাঁ, সে এখন ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে যেখানে আজ সন্ধে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। দুপাশের গাছগুলো হাওয়ায় দুলে দুলে এতক্ষণ যেন
সেই কথাটাই বলতে চাইছিল। অর্ণবের মনের ভেতর ফিস ফিসিয়ে ওঠে। পালাও পালাও, সে আসছে। তার চোখের সামনে ভেসে ওঠে একটা ইউক্যালিপটাস গাছ। তার ঠিক নিচ থেকে একে বেঁকে সে যে সত্যিই আসছে। আরো লোহিত হচ্ছে তার প্রতিটা বাঁক, প্রতিশোধের রং আরো গাঢ় হচ্ছে ক্রমশ। দেখতে না পেলেও অর্ণব সব বুঝতে পারছে। শুধু একটা কথাই তার মাথায় ঢুকছে না, অপূর্বা তাকে এখানে কেন নিয়ে এলো? হ্যাঁ, বিদ্যুতের আলোয় সে স্পষ্ট দেখেছিল কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা তার বোনকে। তবে অপূর্বা কি সব জেনে গেছে? তাই দাদাকে শাস্তি দিতে এই মাঝরাতে বাড়ি থেকে এত দূরে টেনে নিয়ে এসেছে। আর কিছু ভাবার সুযোগ পায় না। আকাশে আবার বিদ্যুৎ ঝলকে ওঠে, আকাশটা আবার আলোয় ভরে যায়, কিন্তু নিয়ম মাফিক সেই আলো মিলিয়ে যায় না এবার। অর্ণবের মনে হয় ঘড়ির কাঁটা যেন কোনো অজানা জাদু বলে থামিয়ে দিয়েছে কেউ। হাঁ করে আকাশের দিকে তাকিয়ে অর্ণব দেখে কালো মেঘের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একটা আঁকা বাঁকা রেখা ছুটে চলে গেছে। কালো মেঘের বুক চিরে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে রঙিন করে দিচ্ছে পথটাকে। সেটা যে আদতে কার প্রতিকৃতি তাও বুঝতে অসুবিধা হয় না অর্ণবের, কিন্তু বেশিক্ষণ সেদিকে তাকিয়ে থাকতে পারে না সে। এই অদ্ভুত আলোর তীব্রতায় তার চোখ দুটো কিছুতেই মানিয়ে নিতে পারছে না। তার চেয়ে যে অন্ধকারে ঢের ভালো ছিল। মাথা নামিয়ে সামনের দিকে তাকাতেই চমকে পিছিয়ে আসার চেষ্টা করে, কারণ তার একদম সামনেই মুখ থুবড়ে পড়ে আছে একটা মেয়ে। তাকে চিনতে একটুও সময় নেয় না অর্ণব। আগের মতোই নিস্তেজ হয়ে শুয়ে আছে মেয়েটা, শুধু জায়গা পরিবর্তন করে না জানি তখন অর্ণবের ঠিক সামনে এসে পড়েছে সে। ভালো করে মেয়েটার দিকে তাকায় অর্ণব। না, বেঁচে থাকার কোনো লক্ষণই নেই। সাহস করে মেয়েটার খানিকটা কাছে সরে আসে অর্ণব। তার বারবার মনে হচ্ছে এই পুরো ঘটনাটায় কিছু একটা গন্ডগোল হচ্ছে, যেটা সে দেখেও দেখছে না। বেখেয়ালে অর্ণবের একটা হাত উঠে আসে মেয়েটার চুলে ঢাকা মুখটা লক্ষ্য করে। তার এখন শুধু একটাই লক্ষ্য, যেভাবেই হোক মেয়েটার মুখটা তাকে একবার দেখতে হবে। সফল হয় না অর্ণব। মেয়েটার মাথায় হাত রাখতেই তার সমস্ত ভুল ভেঙে যায়। যখন মৃত মেয়েটার এক পাশে এলিয়ে পড়ে থাকা হাতটা উঠে এসে তার কোনোই চেপে ধরে, ছিটকে সরে আসতে চায় অর্ণব। আরেক হাত দিয়ে হাতটা ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু কি পাশবিক শক্তি মেয়েটার ওই 5টা আঙুলে। অর্ণব কিছুতেই সেই বাঁধন থেকে মুক্ত হতে পারছে না। ছাড়ো, ছেড়ে দাও আমায় প্লিজ। তুমি তো বেঁচে আছো, তোমার তো কোনো ক্ষতি হয়নি। ক্ষমা করে দাও আমাকে, প্লিজ ছাড়ো। অর্ণবের করুণ আকুতি মেয়েটার কান অব্দি পৌঁছয় না যেন। হাতটা আরো দৃঢ়ভাবে চেপে বসে। চারপাশে তাকায় অর্ণব। মাঝরাতে এই শুনশান রাস্তায় কেই বা তাকে সাহায্য করতে আসবে? কনুইয়ের কাছে তীব্র একটা যন্ত্রণায় মুখ ঘুরিয়ে অর্ণব দেখে মেয়েটার নখগুলো তার হাতের চামড়া ভেদ করে আস্তে আস্তে ভেতরে ঢুকে যাচ্ছে। যন্ত্রণায় ছটফট করতে থাকা অর্ণব নিরুপায় হয়ে তখন অন্য হাতটা মুঠো করে জোরে জোরে খুশি মারতে থাকে মেয়েটার হাত। কিন্তু সেই বাঁধন একটুও আলগা হয় না। ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ছে অর্ণব, ভারী হয়ে আসছে চোখের পাতা। ঘোরের মধ্যেও অর্ণব স্পষ্ট শুনতে পায় একটা কর্কশ বিকৃত গলা। কষ্ট হচ্ছে না? খুব যন্ত্রণা হচ্ছে? আমারও হয়েছিল। দেখ না, দেখ না, কপালটা কেমন দুভাগ করে দিয়েছিস। কিরে, দেখবি না? এক প্রকার জোর করে জেগে ওঠে অর্ণব।
সারা শরীর ঘামে ভেজা। ঘরের লাইট জ্বালিয়ে ভয়ার্ত চোখে তাকায় চারদিকে। না, সবকিছুই স্বাভাবিক। সত্যি একটা রাতের মধ্যে কত কিছুই না ঘটে গেল তার জীবনে। এই কয়েক ঘন্টায় না জানি কত প্রকারের অনুভূতি এসে ভিড় করেছে মনে। খাট থেকে নেমে ঠান্ডা মেঝেতে পা রাখে অর্ণব। সারা বাড়ি নিস্তব্ধ। এটা অবশ্য অস্বাভাবিক কিছু নয়, বরং অপূর্বা থাকায় এই মুহূর্তে একটু হলেও ভরসা পাচ্ছে সে। এই ঘটনার পর একা এত বড় বাড়িতে সে কিছুতেই থাকতে পারত না। ঘর ছেড়ে বেরিয়ে আসে অর্ণব। নিস্তব্ধতার পাশাপাশি সারা বাড়ি জুড়ে কালো অন্ধকার। মুহূর্তে তার চোখের সামনে ভেসে ওঠে একটা অন্ধকার রাস্তা, আর তার এক পাশে পড়ে আছে, না না আর ভাবতে চায় না ও। দেয়াল হাতড়ে সুইচ বোর্ডটা খুঁজে নেয় তড়িঘড়ি। সারা বাড়ি আলোয় ঝলমলিয়ে উঠতে একটু স্বস্তি পায় সে। এবার রান্নাঘরের দিকে পা বাড়ায়। ফ্রিজ থেকে বোতল নিয়ে সবটুকু জল নিংড়ে নেয় গলায়। হয়তো বুকের কাছে জমা হওয়া ভয়টাকেই গিলে নিতে চায়। একটা দীর্ঘশ্বাস ফেলে বোতলটা আবার ভরতে শুরু করে অর্ণব। পিউরিফায়ারের নল থেকে গড়িয়ে আসা জলের শব্দ ছাড়া এই মুহূর্তে আর কিছুই শোনা যায় না। সব একদম স্বাভাবিক। দাঁড়িয়ে থাকতে থাকতে একরাশ তন্দ্রা এসে ভিড় করে অর্ণবের চোখে। ঠিক কতক্ষণ পর জানা নেই, এলোমেলো চিন্তার মাঝে হঠাৎ অর্ণবের কানে আসে একটা চীনা সুর। একটা মেয়ে গুনগুন করে গান ধরেছে যেন। ঝিমুনি কাটিয়ে মুহূর্তে অর্ণবের স্নায়ুগুলো সতর্ক হয়ে ওঠে। চোখ দুটো চলে যায় দরজার দিকে। না, কাউকেই দেখা যাচ্ছে না। রান্নাঘরের দরজার বাইরে ডাইনিংটা ফাঁকাই পড়ে আছে, কিন্তু সুরটা যে এখনো শোনা যাচ্ছে। নিঃসন্দেহে বাড়ির ভিতর থেকেই। খুব চেনা একটা গান। আজ বিকেলেই তো অর্ণব শুনেছে সেটা। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। কিন্তু এত রাতে কে গাইতে পারে? অপূর্বা? অবাক হয় অর্ণব। তারপর ভাবি, সারা বাড়িতে আলো জ্বালানোর জন্য হয়তো তার বোনটার ঘুম ভেঙে গেছে। নিজের পাগলামিতে নিজেই হাসে সে, যদিও পর মুহূর্তেই তার হাসি মিলিয়ে যায়। এবার গুনগুন ছেড়ে গলা খুলে গান গাইতে শুরু করে সেই অজ্ঞাত শিল্পী। শোনা যাচ্ছে গানের কথা, কিন্তু এই গান কি অপূর্বা গাইতে পারে? এত সুন্দর গানটাকে কোনো পরিবর্তন ছাড়াই এত ভয়ঙ্কর ভাবেও গাওয়া যায়? গা শিরশির করে অর্ণবের। এতক্ষণে তার খেয়াল হয় সুরটা ক্রমশ কাছে সরে আসছে। অর্ণব বোঝে বিপদ আস্তে আস্তে এগিয়ে আসছে তারই দিকে। পা দুটো যেন মেঝের সাথে গেঁথে দিয়েছে কেউ। এক চুলো নড়ার ক্ষমতা নেই তার। হঠাৎ গানটা থেমে যায়, আর সঙ্গে সঙ্গে পায়ের কাছে একটা শীতল স্পর্শ এসে ঠেকে। মেঝের দিকে তাকাতেই শরীরের সব রক্ত হিমের মতো জমাট বেঁধে আসে। গানটার দিকে মন দিতে গিয়ে অর্ণব লক্ষ্যই করেনি বোতল ভর্তি হয়ে মেঝেতে এসে পড়েছে জলের পরিবর্তে লাল বর্ণের গাঢ় একটা তরল, বা স্পষ্ট ভাষায় তাজা রক্ত। মার্বেলের স্ল্যাব থেকে চুঁইয়ে পড়ে সাদা মেঝেতে আঁকা মাকা পথ তৈরি করে সেটা এসে পৌঁছেছে অর্ণবের পায়ের কাছে। একটা চিৎকার করে অর্ণব দৌড়ে বেরিয়ে আসে রান্নাঘর থেকে, কিন্তু বাইরে আসতেই দাঁড়িয়ে পড়তে হয় তাকে। কারণ গোটা বাড়িটাই অন্ধকার, আশেপাশের কিছুই দেখা যায় না। আর অর্ণবের মনে হয় এক নরক থেকে বেরিয়ে সে যেন আর একটা অন্ধকার জগতে এসে পড়েছে। কাঁপা কাঁপা স্বরে এবার গলা তোলে সে। অপু, এই অপু, জেগে আছিস? লাইটগুলো কি তুই বন্ধ করলি? দেখ, মজা করিস না প্লিজ। দৃষ্টি একটু সয়ে আসতে অর্ণব খেয়াল করে তার ঠিক সামনে আরো ঘন একটা অন্ধকার
আস্তে আস্তে মানুষের অবয়ব নিচ্ছে, যেন তার পায়ের কাছ ঘেঁষে শুয়ে আছে কেউ। ভয় পেলেও নিজেকে শান্ত রাখার চেষ্টা করে অর্ণব। হয়তো পুরোটাই তার উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা মাত্র। কিন্তু আলো বন্ধ হলো কি করে? এখন আলো জ্বালতে চাইলেও সামনে শুয়ে থাকা ওই আগন্তুককে অতিক্রম করতে হবে। এতটাও কি সাহস আছে তার? চোখ বন্ধ করে নেয় অর্ণব। একরাশ অনুশোচনা কান্না হয়ে বেরিয়ে আসতে চাইছে এখন। সে জানে সবটাই হচ্ছে তার পাপ বোধ থেকে, এমন পাপ যার প্রায়শ্চিত্ত আর সম্ভব নয়। হঠাৎ একটা তীব্র আলো এসে পড়ে তার মুখে। চোখ বুজে আসে। ধাতস্থ হওয়ার কিঞ্চিত সময়টুকু অর্ণব চোখ মুচকে তাকায় সামনে। অপূর্বার হতবাক চোখ দুটো তখন স্থির তার উপর। তাড়াতাড়ি মেঝের দিকে তাকায় অর্ণব, কিন্তু কোথায় কে? কোনো মতে পা চালিয়ে রান্নাঘরের দিকে ছোটে, কিন্তু কোথায় রক্ত? বোতলের গা গড়িয়ে আসা জল রান্নাঘরের মেঝে ভরিয়ে দিচ্ছে। অপূর্বা তার পেছন পেছন এসেছিল। রান্নাঘরের অবস্থা দেখে চিৎকার করে ওঠে সে। এসব কি করেছিস তুই? পুজোর নলটা বন্ধ করে বিরক্তি নিয়ে অর্ণবের দিকে তাকায় সে। তোর কি হয়েছে আমাকে একটু বল না খুলে, প্লিজ। এরকম করছিস কেন? তোর কি সমস্যা হয়েছে? না বললে কোনো সমাধান বার করা যাবে? প্লিজ বল না, হয়তো আমি তোর কোনো হেল্প করতে পারি। অপূর্বার শেষ কথাটা শুনে একটা উদাসীন হাসি ফুটে ওঠে অর্ণবের মুখে। সে তো জানে যা হয়েছে তা অপূর্বা কেন, ভগবানও আর ঠিক করতে পারবে না। বুকটা মোচড় দিয়ে ওঠে অপূর্বার। তার হাসি খুশি প্রাণোচ্ছল দাদার হঠাৎ করে কি এমন হলো? অর্ণবের হাত ধরে তাকে বাইরের সোফায় এনে বসায় সে। তারপর জলের বোতলটা এগিয়ে দিয়ে বলে, একটু শান্ত হ দাদা ভাই, আমাকে বল না তোর কি হয়েছে। দেখ, তুই যদি কিছু না বলিস আমি কি করে বুঝবো বল। নিজের লাল হয়ে ওঠা চোখ দুটো তুলে অপূর্বার দিকে তাকায় অর্ণব। তারপর হতাশ কণ্ঠে বলে, পারবি না অপু, আর কেউ পারবে না। এক আমি নিজেই পারতাম, কিন্তু সেই রাস্তা অনেক আগেই বন্ধ করে দিয়েছি। নিজের দোষে আমি সব শেষ করে দিয়েছি। চোখ দুটো ছলছল করে অর্ণবের। দাদার কাঁধে হাত রেখে অপূর্বা উদ্বিগ্ন কণ্ঠে বলে, তুই আমাকে খুলে বল সব দাদা ভাই, প্লিজ। দেখ, সমস্যা যখন আছে সমাধানও নিশ্চয়ই আছে। খোলা চুল এসে মেয়েটার চোখ দুটো প্রায় ঢেকে ফেললেও অদ্ভুত এক আশ্বাস যেন আছে ওই দৃষ্টিতে। মাথা নামিয়ে ধরা গলায় অর্ণব বলতে শুরু করে অবশেষে, আজ বিকালে এয়ারপোর্টে যাওয়ার সময় যখন আমার লেট হলো, তখন তাড়াহুড়োয় আমি শর্টকাট নিয়েছিলাম। ওই রাস্তাটার অনেক বদনাম থাকায় খুব একটা ব্যবহার করে না লোকজন। আমি অনেকটা স্পিডেই গাড়ি চালাচ্ছিলাম। মাঝখানে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। আর তখনই, বিশ্বাস কর, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু পারলাম না। গাড়ি থামতে থামতে সব শেষ। এই বিষয়টা জানাজানি হয়ে গেলে আমার পলিটিক্যাল কেরিয়ার ধুলোয় মিশে যেত। ওই রাহুল চক্রবর্তী এমনিতেই আমার পিছনে পড়ে আছে। এই অ্যাক্সিডেন্টের ব্যাপারটা নিশ্চয়ই সহজে ছেড়ে দিত না। এসবের মধ্যে মেয়েটার কথা আর ভাবলামই না আমি। জানিস অপু, মেয়েটা বেঁচে ছিল তখনও। আমি এক প্রকার খুনই করে ফেললাম ওকে। কি করে পারলাম এতটা অমানবিক হতে? কি করে? মাথার চুল খামচে ফুঁপিয়ে ওঠে অর্ণব। ঘড়ির কাঁটা নির্দিষ্ট ছন্দে টিক টিক করে চলছে অনবরত। কথাগুলো শুনতে শুনতে অপূর্বা কেমন যেন ভাবলেশহীনভাবে তাকিয়ে থাকে শূন্যের দিকে। এত কিছু বলার পর তার কাছ থেকে একটা থাপ্পড় তো আশা করাই যায়, কিন্তু সেই কিনা এমন শান্ত হয়ে বসে।
অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে উঠে দাঁড়ায় অপূর্বা। ধীর পায়ে এগিয়ে যায় জানলার দিকে। জানলার স্বচ্ছ কাছে আরেকটা অপূর্বা প্রতিফলিত হয়। 13 তলার বাইরে তখন ঘুমন্ত শহর। এই সম্মান জিনিসটা কত ঠুনকো, তাই না? আমরা সারাটা জীবন উজাড় করে দিই তাকে অক্ষত রাখতে, অথচ কত সহজেই সেটা ভেঙে পড়ে মুহূর্তে। তুই একদমই অস্বাভাবিক কিছু করিসনি দাদা ভাই। এরকমই তো হয় প্রতিদিন, প্রতি মুহূর্তে। বরং তুই যদি মেয়েটাকে বাঁচাতিস তাহলে সেটাও তো অন্যরকম। নিজের চিন্তা ছেড়ে অন্য একজনের প্রাণ বাঁচানোটা আর কজনই বা গুরুত্ব দেয়? কি অদ্ভুত না? একটা সুস্থ স্বাভাবিক প্রাণ কত সহজেই হেরে যায় আমাদের রেপুটেশনের কাছে। সারা জীবন সৎ পথে হেঁটে অর্জন করা তোর খ্যাতি, প্রতিপত্তি সব কত সহজেই মিথ্যে হয়ে গেল। তুই না আসলে ভয় পেয়েছিলি, জানিস তো? সেই সমস্ত মানুষদের ভয় যারা তোর দিকে প্রতিনিয়ত আঙুল তুলেছে। তুই কেন ভাববি রাহুল চক্রবর্তীর কথা? সে কে তোর? বরং যারা তোকে বিশ্বাস করে, ভরসা করে, যারা জানে তুই কোনো খারাপ কাজ করতে পারিস না, আজ তোর একটা ভুলের জন্য তারাও হেরে গেল। হেরে গেলাম আমিও। ওই সময় সব চিন্তা ছেড়ে তুই যদি একবার মেয়েটার মুখটা দেখতিস না, তাহলে নিজের সম্মান, রেপুটেশনের কথা মাথাতেই আনতিস না। তখন শুধু মনে হতো যেভাবেই হোক মেয়েটাকে বাঁচাতে হবে। তোর এখনো অনুশোচনা হচ্ছে? সেটা তো কিছুই না রে। আমি কথা দিচ্ছি দাদা ভাই, আজ রাতের পর চিরকাল তুই আফসোস করবি। প্রতিদিন তুই নিজেকে অভিশাপ দিয়ে শুরু করবি আর রাতে ঘুমোতে যাবি নিজের মৃত্যু কামনা করে। আচ্ছা, তোর মেয়েটার মুখটা দেখতে ইচ্ছে করেনি একবারও? ইচ্ছে করেনি জানতে ঠিক কাকে খুন করলি তুই? অর্ণবের চোখ তখন বিস্ফারিত, কারণ কথা বলতে বলতেই এক টানে জানলাটা খুলে দিয়েছে অপূর্বা। বাইরে তখন ঝড় শুরু হয়েছে। একদল ঝোড়ো হাওয়া এসে ওলটপালট করে দেয় ঘরটাকে, সরিয়ে দেয় অপূর্বার মুখের সামনের চুলের আবরণ। বনের ক্ষত বিক্ষত প্রতিবিম্বটা যেন শ্বাস বন্ধ করে দিতে চায় অর্ণবের। তার আর কোনো অসুবিধা হয় না নিজের বোন ও রাস্তায় পড়ে থাকা অসহায়ভাবে মারা যাওয়া মেয়েটাকে এক করে নিতে। গাছের উপরে এখনো স্পষ্ট অপূর্বার ডান কপালে হাঁ হয়ে থাকা ক্ষতটা। শুকনো রক্তের কালচে দাগ ছড়িয়ে আছে তার কপাল জুড়ে। সিলিংয়ের ফ্যানটার মতোই অর্ণবের মাথাটাও ঘুরতে শুরু করেছে ইতিমধ্যে। ধপ করে শরীরটা ছেড়ে দেয় সে সোফায়। অপু, তুই কি করে? পেছন ফিরে তাকায় অপূর্বা। আগের মতোই শান্ত গলায় বলে, তো সন্দেহ হয়েছিল না দাদা ভাই? যদিও সন্দেহের কারণটা বুঝতে পারিসনি। এয়ারপোর্টেই তুই অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়েছিলিস। বুঝতে পারছিলি না একটু আগে যে মেয়েটাকে গাড়িতে পিষে এলি তার ড্রেস আর তোর সামনে দাঁড়িয়ে থাকা তোর বোনের ড্রেস একদম এক। অদ্ভুত না দাদা ভাই? আমাকে চিনতে পারিসনি বলে তুই আমাকে বাঁচালি না। সত্যি তো কাউকে বাঁচানোর জন্য বা কারোর থেকে সাহায্যর আশা করার জন্য তো তাকে নিজের আপনজন হতে হবে না দাদা ভাই। আমি কিন্তু কোনো প্রতিশোধ নিতে আসিনি। আমার শুধু একটাই দুঃখ, আমি তোকে চিনতে পারিনি। সারাটা জীবন আমি ভেবে এলাম আমার দাদা কারোর ক্ষতি করতে পারে না, মানুষের বিপদে সাহায্য না করে থাকতেই পারে না। কিন্তু
সেসব যে আর 10টা লোকের সামনে সীমাবদ্ধ তা কি আর জানতাম? শেষমেশ তুইও কিনা একজন মুখোশধারী। হ্যাঁ, দোষটা হয়তো আমারই ছিল। আমি বুঝতে পারিনি অন্ধকারে যে গাড়িটা কতটা স্পিডে আসছে। কিন্তু সেই দোষের শাস্তি কি এরকম একটা মৃত্যু ছিল দাদা ভাই? আমি হয়তো বাঁচতাম না ঠিকই, তবু মরার আগে এটা ভেবে শান্তি পেতাম তুই চেষ্টা করেছিলি। আমার শুধু একটাই প্রশ্ন, কি করে একটা জীবিত মানুষকে ওরকম রক্তাক্ত অবস্থায় রাস্তায় একা ফেলে চলে এলি তুই? ডুক করে কেঁদে ওঠে অর্ণব। তাড়াতাড়ি এগিয়ে সে জড়িয়ে ধরে বোনকে। তার কপালের ক্ষতটায় আলতো স্পর্শ করে বলে, খুব খুব কষ্ট হচ্ছে না অপু? আর হবে না, আমি এখনই তোকে হসপিটালে নিয়ে যাব। ঈষৎ হাসে অপূর্বা। বড়ই অদ্ভুত সেই হাসিটা। যা হওয়ার তা হয়ে গেছে। তুই চলে যাওয়ার পর আমি আরো 10টা মিনিট বেঁচেছিলাম। আমি প্রার্থনা করি ওভাবে যেন কাউকে বাঁচতে না হয়। তখনই আমি আমার সাময়িক কালের জন্য ফিরে আসার ব্যবস্থা করেছিলাম। গত 8 বছরের সাধ্য সাধনার ফল শেষমেশ কিনা মৃত্যুর পর পেলাম। জানিস দাদা ভাই, অ্যাক্সিডেন্টের পর তুই যখন আমার সামনে এসে দাঁড়ালি তখন আমার অল্প জ্ঞান ছিল। তোকে ডাকতে চাইছিলাম, কিন্তু কষ্টে মুখ দিয়ে গোঙানি ছাড়া আর কিছুই বেরোচ্ছিল না। খুব অসহায় লাগছিল যখন ওভাবে তুই চলে গেলি। আজ হয়তো আমার কপালে মৃত্যুই লেখা ছিল, নইলে তুই লেট করছিস দেখে অধৈর্য হয়ে নিজেই ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়তাম না। নইলে মাঝ রাস্তায় ট্যাক্সিও খারাপ হতো না, আর অন্য গাড়ি না পেয়ে ম্যাপের নির্দেশ মেনে আমি শর্টকাটটাও ধরতাম না। কিন্তু আমার শেষটা এভাবে না হলেও তো পারতো বল? নিজের দাদার হাতে এমন অকালে। থেমে যায় অপূর্বা। না হলে অদম্য কান্নার বাঁধটা যে এবার ভেঙেই পড়বে। অর্ণবের আর কিছু বলার ভাষা নেই। সে ফ্যাল ফ্যাল করে শুধু তাকিয়ে আছে বোনের মুখের দিকে। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে তার শরীর। অপূর্বা আর একবার তার দিকে তাকিয়ে জানলার একদম পাশ ঘেঁষে দাঁড়ায়। বাইরের পৃথিবীটা যেন তখন ধ্বংসলীলায় মেতেছে। হাওয়ার শব্দের সাথে আবার যোগ হয় অপূর্বার কথা। একটা পথ তৈরি হচ্ছে দাদা ভাই, তুই জানিস হয়তো। তোদের মতো মানুষদের পাপে আর আমার মতো হতভাগ্যদের রক্তে ওই পথটা আস্তে আস্তে বড় হচ্ছে, চওড়া হচ্ছে। আজও হয়েছে, প্রতিদিন হয়। ওটাকে বাড়তে দিস না রে, নইলে ওটা গোটা পৃথিবীকে নিজের আয়ত্তে নিয়ে নেবে একদিন, বিলীন করে দেবে সমস্ত সৌন্দর্যতা। তখন বাঁচার যে আর কোনো পথ থাকবে না। এখনো সময় আছে, হারিয়ে যেতে দিস না মানবতাকে। এই নীল গ্রহটাকে আর রাঙিয়ে তুলিস না। আবার আরেকটা ঘোরের মধ্যে হারিয়ে যেতে থাকে অর্ণব। অপূর্বার মুখে তখন মিষ্টি একটা হাসি। তাহলে এবার বিদায় দে, আর যে সময় নেই। এখন থেকে তোর প্রত্যেকটা দিনকে কি করে দুর্বিষহ করতে হয় সেই ব্যবস্থা কিন্তু আমি করেই যাচ্ছি। নিজের দাদা বলে যে শাস্তি দেব না, এতটাও ভালো কিন্তু আমি নই। যতই হোক তোরই তো বোন। কথা শেষ করে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে অপূর্বা। তারপর অর্ণব কিছু বোঝার আগেই জানলার গ্রিলের ওপর
শরীরটা এলিয়ে দেয়। অদ্ভুতভাবে শক্তপোক্ত লোহার গ্রিলটাও পরিত্যক্ত বাড়ির পলেস্তারার মতোই খসে পড়ে। অর্ণব একদম প্রত্যাশা করেনি এমন কিছুর। কয়েক সেকেন্ড সময় নেয় সে সবটা বোধগম্য করতে, তারপর ছুটে যায় ভাঙা জানলাটার দিকে। কিন্তু কোথায় কে? এত উপর থেকে বাইরেটা বাচ্চাদের সাজানো খেলনার শহরের মতো দেখাচ্ছে। ফুঁপিয়ে ওঠে অর্ণব। অপূর্বাকে সত্যিই হারিয়ে ফেলল সে চিরদিনের জন্য। শহর জুড়ে তখন বৃষ্টি নেমেছে, ধুয়ে যাচ্ছে সব। ঝাপসা চোখে আলো আধারিতে ভাসতে থাকা শহরের দিকে তাকিয়ে অর্ণবের মনে হয় পথ ঘাটগুলো ক্রমশ লাল হয়ে উঠছে যেন। অবিশ্বাস্য চোখে সে দেখে ছোট ছোট বাড়ি ঘরের ফাঁক দিয়ে যেন কতগুলো লাল নদী বয়ে চলেছে। না, সেগুলো নদী না। অর্ণব চেনে তাদের, জানে তাদের পরিচয়। সেগুলো কারো পাপের বাহক, তো কারো অসহায়তার প্রতীক। তাদের তৈরি করার পথ তো জানা আছে, কিন্তু নিঃশেষের পথ? আপনারা শুনলেন পথ। গল্পের সূত্রধার এবং অপূর্বার চরিত্রে আমি অন্বেষা পাঠক। গল্পের কথক অস্মিত ঘোষ। অর্ণবের চরিত্রে এবং পোস্টার ডিজাইন করেছেন সায়ন্তন খামরুই। সাউন্ড ডিজাইন করেছেন বিপাশা পাঠক ও অরিত্রী সামন্ত। বিশেষ সহযোগিতায় রাহুল পাঁজা। আপনারাও নিজেদের লেখা আমাদের পাঠাতে পারেন। আমাদের যোগাযোগের মেল আইডি এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে বাকিদের শোনাবেন। গল্পটি পরিবেশনায় কোনো ভুল ত্রুটি থাকলে মার্জনা করবেন। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।